আমি একটি পাখি দেখছি, এর ইংরেজি কি হবে? আই অ্যাম সিং এ বার্ড। কিন্তু এই ট্রান্সলেশনটা যদি আমি ভুল বলে থাকি নিশ্চয়ই জানতে ইচ্ছে হবে এ আবার ভুল কেন যাবে, আর এইটুকু জানতে গেলে আজকে পুরো ভিডিওটাই দেখা দরকার। দেখুন, গতবারে আমরা শিখেছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্স, টেন্সের ধারাবাহিকতার মাধ্যমে আজকে আমরা জানতে পারবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই এমনই একটা টেন্স যা আমরা প্রতিটা ছাত্রছাত্রী আমাদের শিক্ষার প্রথম পর্বে শিখে থাকি, তথাপিও এই টেন্স নিয়ে আমাদের অনন্ত কনফিউশন রয়েছে। আর আজকের এই ক্লাসে আমরা সেই সমস্ত কনফিউশনগুলোকেই দূর করব। প্রতিটা ক্লাসের মতো আজও আমি বলছি, টেন্সের সংজ্ঞাতে ফলাফলকে কোনোভাবেই কিন্তু যুক্ত করা হয়নি। যারা আমার সিম্পল প্রেজেন্ট টেন্সের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই ইতোমধ্যে জেনেই গিয়েছো যে টেন্সের সংজ্ঞাতে কেবলই মাত্র টাইমকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো একটা কাজ কোন সময়ে চলছে এর উপরেই টেন্সের সকল কিছুই নির্ভরশীল। সেই মতো আজকে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাতে কি বলা হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞায় বলা হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স is used to express an action going on at the time of speaking. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সমস্ত গ্র্যাভিটি ধরা হয়েছে কিন্তু at the time of speaking এবং এই গোয়িং অন শব্দ দুটোর মাধ্যমে। at the time of speaking এর অর্থ হচ্ছে at present, যা বর্তমানেই চলছে, এবং গোয়িং অন শব্দের অর্থ হচ্ছে যা চলমান। অর্থাৎ এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি আমরা বাংলা তর্জমা করি তাহলে অর্থটা এরূপ দাঁড়াবে, যে সমস্ত কাজগুলো বর্তমানে কিছুটা সময় ধরে চলছে তাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলাতে দেখবেন করিতেছি, করছি, এই যে ছি বা তেছে এই জাতীয় শব্দগুলো বা যদি ধ্বনিগুলো শুনতে পাওয়া যায় তাহলেই বুঝে নিতে হবে সেই সমস্ত কাজগুলোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই লেখা রয়েছে। তাহলে এই যে সমস্ত কাজ বর্তমানে কিছুটা সময় ধরে চলছে, যদি সেগুলোই প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, দেখা যাক কয়েকটা উদাহরণ। যেমন দেখো, এখানে আমি লিখলাম আমি একটি ছবি আঁকছি। আচ্ছা, আমি একটি ছবি আঁকছি, ভালো করে ভেবে চিন্তে দেখো, এই ক্ষেত্রে কাজ হচ্ছে আঁকা, এবং এই আঁকা নামক কাজটা হচ্ছে কোন সময়? আঁকছি, অর্থাৎ বর্তমান। যেহেতু এটা বর্তমান তাহলে কোনো না কোনো একটা প্রেজেন্ট টেন্স হবে। এই বেলা ভেবে চিন্তে দেখো, আঁকছি বলতে গেলে বর্তমানে কোনো একটা কাজ যে চলছে এইটুকু বোঝানো হচ্ছে, অর্থাৎ এই কাজটা বর্তমানে চলমান, তাই এই কাজটাকেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কাজ বলেই চিনব। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি বাক্য লিখতে হয় আমাকে প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে দিতে হবে একটা বি ভার্ব প্রেজেন্ট ফর্ম am, is, are, তার সঙ্গে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম প্লাস অবজেক্ট। এই অনুসারেই আমাদেরকে সাজাতে হবে। তাহলে প্রথমে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে সাবজেক্ট। এখন আমি একটি ছবি আঁকছি, একটি ছবি আঁকছি, এই বাক্যটাকে যদি ইংলিশে ট্রান্সলেট করি প্রথমেই দেব সাবজেক্ট। প্রতিবারের মতো জেনে নাও, এই বাক্যের আঁকা নামক কাজটা যে করছে তাকেই বাক্যের সাবজেক্ট বলা হবে, অর্থাৎ আঁকা নামক কাজটা হচ্ছে আমার দ্বারা, তাই আমি হচ্ছি সাবজেক্ট আই। এরপরে am, is, are, আমি হচ্ছে অহংকারবাচক শব্দ, তাই এই ক্ষেত্রে আমাকে am বসাতে হলো I am। এরপরেই ব্যবহার করতে হবে ভার্ব। ভার্ব মানেই হচ্ছে কাজ, আঁকা নামক শব্দের দ্বারা কাজ বোঝাচ্ছে, যার ইংরেজি হচ্ছে BRAW এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অর্থাৎ I am drawing a picture। হয়ে গেল টেন্সের একটা উদাহরণের ট্রান্সলেশন। চলো দ্বিতীয় উদাহরণ। সজল একটি গান গাইছে। ভালোভাবে ভেবে নাও,
সজল একটি গান গাইছে। গানটা সে গাইছে কখন? বর্তমানেই গাইছে, তাহলে কোনো না কোনো প্রেজেন্ট টেন্স হবে। এই বেলা দেখো, যেহেতু গান গাওয়া নামক কাজটা এখনো অবধি চলছে, তাই এটাকেই আমরা বলবো কি? এটাকেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন তোমরা আগেই জেনেছো। প্রথমে সাবজেক্ট, তারপরে am is are, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। গান গাওয়া নামক কাজটা যেহেতু এখানে সজল করছে, তাই সজলই হলো বাক্যের সাবজেক্ট। SAJAL, সজল। এরপরে am is are, অর্থাৎ সজল ইজ, যেহেতু সজল সিঙ্গুলার তারপরে ইজ ব্যবহার করতে হবে। এরপরেই রয়েছে ভার্ব। এখানে ভার্ব কোনটা? গান গাওয়া, যার মাধ্যমে বাক্যের কাজ বোঝানো হচ্ছে। তাহলে সজল ইজ সিং, এবং দেখো ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অর্থাৎ সিঙ্গিং। এরপরেই কি? অবজেক্ট ব্যবহার করতে হবে। বাক্যের ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব, ভার্বটিকে যদি আমরা কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি, করে যেটাকে উত্তর পাবো, সেই উত্তরটাকেই অবজেক্ট বলা হবে। তাহলে সজল কি গাইছে? ডেফিনেটলি উত্তরটা আসছে গান, যার ইংরেজিটা হবে সং। এই গান বা সংটাই হচ্ছে বাক্যের অবজেক্ট, যেটাকে আমরা সর্বশেষেই ব্যবহার করব। অর্থাৎ সজল ইজ সিঙ্গিং আ সং। হয়ে গেল বাক্যটা সঠিক ট্রান্সলেশন। চলো তৃতীয়টা, তাহারা রামায়ণ পড়ছে। পড়ছে অর্থাৎ বর্তমানে পড়া নামক কাজটা এখনো অবধি চলছে, তাই এটাও একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর ইংরেজি কি হবে? দেখো, প্রতিবারের মতো সাবজেক্ট, তাহারা রামায়ণ পড়ছে। পড়া নামক কাজটা যেহেতু তাহারাই করছে, তাই তাহারাটাই হলো এই বাক্যের সাবজেক্ট। দেন am is are, আমটা বসবে আয়ের জন্য। যদি সিঙ্গুলার হয়ে থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করা হবে ইজ, এবং যদি প্লুরাল হয় তার ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। দে আর। এরপরেই ভার্বটাকে ব্যবহার করছি রিড, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, রিডিং দা রামায়ণ। তোমাদের সুবিধার্থে আরো একটা তথ্য এখানে দিয়ে রাখি, মাথায় রাখবে। যদি কোনো স্যাক্রেড বুক বা হলি স্ক্রিপ্টের কথা বলা হয়, যেগুলো পবিত্র ধর্মগ্রন্থ বলেই জগতে পরিচিত, যেমন ধরো কোরআন, যেমন ধরো বাইবেল, মহাভারত, গীতা, রামায়ণ, এগুলো সব হলি স্ক্রিপ্ট বলেই পরিচিত। প্রতিটা হলি স্ক্রিপ্টের আগে বা স্যাক্রেড বুকের আগে আমরা কিন্তু ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করে থাকি, অর্থাৎ রামায়ণটাকে আমাকে দি রামায়ণা লিখতে হবে। চলো আজকে দেখে নিই এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গুলোকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। দেখো, প্রথমতই বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা অনুসারে যেটা বর্তমানে কিছুটা সময় ধরে চলমান, সেই সমস্ত ক্ষেত্রে তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করবই। যেমন সমীর এখন একটি গল্প লিখছে। এই যে সুমিত এখন একটি গল্প লিখছেন, যেহেতু লেখা নামক কাজটা তার বর্তমানে কিছুটা সময় ধরে চলছে, তাই এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এছাড়াও কয়েকটা ক্ষেত্র আছে যেগুলো সেই অর্থে প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, তথাপিও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। যেমন যদি কোনো নিয়ার ফিউচার ইন্ডিকেট করা হয়, নিয়ার ফিউচার। নিয়ার ফিউচার অর্থ কি? যেগুলো সাম্প্রতিকতম ভবিষ্যতে ঘটতে চলেছে। যেমন ধরো, আমি আগামীকাল কলকাতায় যাব। এখন এই বাক্যটাকে আগামীকাল কলকাতায় যাব ইংরেজিতে আমি আগামীকাল কলকাতায় যাচ্ছিও বলতে পারা যায়। অর্থাৎ এই আগামীকাল এটাই হচ্ছে আমার নিয়ার ফিউচার, এবং কলকাতায় যাওয়া নামক কাজটা হচ্ছে সেই নিয়ার ফিউচারের একটা কাজ, যা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দ্বারা ব্যবহার করতেই পারি। অর্থাৎ আই অ্যাম গোয়িং টু কলকাতা
এটা একটা নিয়ার ফিউচারকে ইন্ডিকেট করছে, যা আদতে সিম্পল ফিউচার টেন্সে লেখা উচিত ছিল, তথাপিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই প্রয়োগটা কিন্তু ফ্রিকুয়েন্টলি দেখতে পাওয়া যায়। আরো একটা বাক্য লেখা যাক, দে আর going to meet my brother tomorrow. এই যে বললাম দে আর গোয়িং টু মিট মাই ব্রাদার টুমরো, এর অর্থ কিন্তু এই নয় যে আমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তারা এই মুহূর্তেই যাত্রা শুরু করেছে। বাক্যে স্পষ্টত লেখা রয়েছে টুমরো, অর্থাৎ আগামী কালকে নির্দেশ করা হচ্ছে। তথাপিও আগামীকাল একটা নিয়ার ফিউচার হওয়ার কারণে এই বাক্যটাকে নির্ভুলভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দ্বারাও লেখা যায়। নিয়ার ফিউচারের মতো যে সমস্ত পিরিয়ডিক্যাল ফ্যাক্ট আছে, পিরিয়ডিক্যাল ফ্যাক্টের অর্থ হচ্ছে যা কোনো একটা বিস্তীর্ণ বা দীর্ঘায়িত সময়ের জন্য সত্য অথবা মিথ্যা। এই সমস্ত দীর্ঘায়িত সময়ের ঘটনাগুলোকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দ্বারা প্রয়োগ করতেই পারি। এ প্রসঙ্গে বিশেষ উল্লেখ্য, যদি সে সমস্ত ঘটনাগুলোকে তোমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের দ্বারাও উল্লেখ করতে চাও, সেগুলো কিন্তু ভুল যাবে না। যেমন ধরো একটা ঘটনা, ভারত আজকাল ভালো খেলছে। এখন ভারত আজকাল ভালো খেলছে অর্থ আজ এবং আগামীকাল বা গতকাল ভারত ভালো খেলছে এমন না, কয়েকটা ডিকেডসের জন্য, কয়েকটা সেঞ্চুরির জন্য ভারত কিন্তু ক্রমাগত উন্নতির স্বাক্ষর দিয়েই যাচ্ছে। এই অর্থে বাক্যটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সও যেমন বলতে পারি, তবে এই ট্রান্সলেশনটাকে অত্যন্ত নির্ভুলভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দ্বারাও লেখা যায়। পিরিয়ডিক্যাল ফ্যাক্ট যেমন ইন্ডিয়া is playing well now a days, এর অর্থ হচ্ছে ভারত আজকাল ভালোই খেলছে। আশা করি বিষয় দুটো বুঝতে পারা গেল। আরো একবার রিপিট করি, যদি নিয়ার ফিউচার হয়ে থাকে, অর্থাৎ যে সমস্ত কাজগুলো সাম্প্রতিকতম ভবিষ্যতে ঘটতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ করতে পারবো। যেগুলো পিরিয়ডিক্যাল ফ্যাক্ট, অর্থাৎ কিছু একটা সময়ের জন্য চলমান রয়েছে, সেই সমস্ত ঘটনাগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দ্বারা লিখতে পারবো। আর যা অত্যন্ত বেয়ারলি অ্যাট প্রেজেন্ট কন্টিনিউ হচ্ছে, সেই সমস্ত ঘটনাগুলোকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দ্বারাই লিখতে পারবো। আমরা দেখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকা একটা বাক্যকে মোট কতগুলো বাক্যে আমরা রূপান্তরিত করতে পারি। তোমরা প্রত্যেকেই জানো যে একটা সেন্টেন্সকে আমরা 4 ভাগে রূপান্তরিত করতে পারি। এক হলো অ্যাসার্টিভ, অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ, দ্বিতীয়ত হচ্ছে অ্যাসার্টিভের নেগেটিভ, তৃতীয়ত হচ্ছে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ। আমরা পর পর দেখে নেব এই সমস্ত বাক্যগুলো সাবজেক্ট যখন সিঙ্গুলার, সাবজেক্ট যখন প্লুরাল, সেগুলো কিভাবেই রূপান্তরিত হচ্ছে। তাহলে এইবার আমরা দেখব এই সেন্টেন্সগুলোকে মোট অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভে কোন কোন ভাবে চেঞ্জগুলো করতে হয়। দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে সেই বাক্যের ভিতরে থাকা অক্সিলারি ভার্ব, যেটাকে আমরা হেল্পিং ভার্ব বলে চিনি, সেই অক্সিলারি বা হেল্পিং ভার্বের সঙ্গে আমাদেরকে নট যোগ করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে বিভাগগুলো বসানো হয়, কোনো ক্ষেত্রে অ্যাম, কোনো ক্ষেত্রে ইজ বা আর, ওই অ্যাম ইজ আরটাই হচ্ছে অক্সিলারি। তাহলে সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে পারি, কি দাঁড়াবে? আই অ্যাম নট প্লেয়িং, I am not playing football. দেখো, আবার যদি সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ করি, যে কোনো সেন্টেন্সকে প্রশ্নবোধক করার নিয়ম কি?
বাক্যের ভিতরে যে অক্সিলারি থাকে ওই অক্সিলারিটাকে সাবজেক্টের আগে আনতে হয়। তাহলে এখানকার অক্সিলারি হচ্ছে এম। যদি এমটাকে কোনোভাবেই আমরা সাবজেক্ট আই এর আগে বসাতে পারি এবং এই ফুল স্টপটাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলেই কিন্তু সেন্টেন্সটা আমার ইন্টারোগেটিভ হয়ে যাবে। অর্থাৎ এম আই প্লেইং ফুটবল। এবং সর্বশেষেই রয়েছে ইন্টারোগেটিভ নেগেটিভ। এই ইন্টারোগেটিভ নেগেটিভ করার জন্য বাক্যটাকে একদিকে যেমন প্রশ্নবোধক করতে হবে, ঠিক তেমনি ভাবে সেন্টেন্সটার ভিতরে যেন একটা নট বা কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে সে বিষয়টাকেও এনসিওর করতে হবে। অর্থাৎ এই যে সেন্টেন্স আছে অ্যাম আই প্লেইং ফুটবল, অর্থাৎ আমি কি ফুটবল খেলছি, এই বাক্যের ইংরেজিটা হবে আমি কি ফুটবল খেলছি না। তার ইংরেজি কি হবে? অ্যাম আই নট প্লেইং ফুটবল। এ প্রসঙ্গে একটা কথা বলেই রাখি, খুব ইম্পর্টেন্ট, নটটাকে আই এর আগে বসাবো নাকি আই এর পরে বসাবো। মনে রাখবেন, সেন্টেন্স যখন ইন্টারোগেটিভ নেগেটিভ তখন নট সাবজেক্ট প্রোনাউন হলে সাবজেক্টের পরে বসবে, এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি নাউন হয়ে থাকে তাহলে নটটা সাবজেক্টের আগে বসবে। চলো দেখা যাক ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিভাবে এই ভার্বগুলোর চেঞ্জ। প্রথমে করলাম আই দিয়ে, যেটা ছিল ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। এখন এই ফার্স্ট পারসন সেটাকে অপরিবর্তিত রাখলাম, কিন্তু সিঙ্গুলার নাম্বারটাকেই প্লুরাল নাম্বার করে দিলাম। তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ করতে গেলে কি করতে হবে? সাবজেক্ট সিঙ্গুলারই হোক বা প্লুরালই হোক, সর্বক্ষেত্রে নেগেটিভ করবার একটি মাত্র নিয়ম যে বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারি ভার্বের সঙ্গেই নটটা যোগ করতে হবে। অর্থাৎ উই আর প্লেইং ফুটবল, এটাকে লিখতে হবে উই আর নট প্লেইং ফুটবল। যদি লিখতে পারা যায় তাহলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল। ইন্টারোগেটিভ করার নিয়ম কি? আবারও বলি, বাক্যের ভিতরে থাকা অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের আগে আনতে হবে এবং এই ফুল স্টপটাকেই একটা কোয়েশ্চেন মার্কেই কনভার্ট করতে হবে। অর্থাৎ এটাকেই যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই লিখতে হবে আর উই প্লেইং ফুটবল। দেখো এই সেন্টেন্সটাকে যদি আমরা আবার ইন্টারোগেটিভ নেগেটিভ করতে চাই তাহলে এটাকে প্রশ্নবোধক রাখার পাশাপাশি আমাকে এই বাক্যের ভিতরে একটা নেগেটিভ ওয়ার্ড, সেটা নট হতে পারে বা অন্য কিছু হতে পারে, সেই রকম একটা ওয়ার্ডকে ইনপুট করতে হবে। অর্থাৎ আর উই নট প্লেইং ফুটবল। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এইবার আমরা দেখব যখন সাবজেক্টটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হয়ে গেল, এইবার আমরা সেকেন্ড পারসন দেখব। সেকেন্ড পারসন কাকে বলা হয়? সেকেন্ড পারসন সিঙ্গুলারেও যা প্লুরালেও তাই। অর্থাৎ সেকেন্ড পারসন হচ্ছে ইউ। সেই ইউ দিয়েই চেঞ্জটা কেমন হতে পারো, ধরো বাক্যটাকে লিখলাম যে তুমি একটা ছবি আঁকছো, সো ইংরেজিটা হবে ইউ আর ড্রয়িং আ পিকচার। এখন এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার ক্ষেত্রে এই যে অক্সিলারিটাকে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক এই অক্সিলারির পরেই আমাকে একটা নট যোগ করতে হবে। তাহলে হবে ইউ আর নট ড্রয়িং আ পিকচার। আবার এই সেন্টেন্সটাকে যখন আমি ইন্টারোগেটিভ করতে যাব তখন এই সেন্টেন্সের ভিতরে থাকা এই অক্সিলারি ভার্বটাকে জাস্ট সাবজেক্টের আগে আনতে হবে। অর্থাৎ আর ইউ ড্রয়িং আ পিকচার। আবার এই সেন্টেন্সটাকে যখন আমি ইন্টারোগেটিভ নেগেটিভ করতে যাব এই আরটাকে সাবজেক্টের আগে আনার পাশাপাশি এই বাক্যের ভিতরে কোনো না কোনো প্রকারে আমাকে একটা নট বা না জাতীয় শব্দকেই ইনপুট করতে হবে। অর্থাৎ ইন্টারোগেটিভ নেগেটিভ আর ইউ নট ড্রয়িং আ পিকচার।
আবারও স্মরণ করিয়ে দিই, বাক্যের সাবজেক্ট যদি প্রোনাউন হয়ে থাকে ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে নটটা বসবে পরে, বাক্যের সাবজেক্ট যদি নাউন হয়ে থাকে তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে এই নটটা কিন্তু আগেই বসবে। নট কিভাবে আগে আসে পরে আসে পরে পরে আরো কয়েকটি উদাহরণের মাধ্যমেই আমরা দেখতে পাবো। দেখো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর আগের সমস্ত ফার্স্ট পারসন সেকেন্ড পারসন সেগুলো প্রোনাউন নিয়েছিলাম, এখন আমরা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিলাম যেটা বেসিক্যালি একটা নাউন। রাম ইজ গোয়িং টু কলকাতা, অর্থাৎ রাম কলকাতায় যাচ্ছে। এটাকে নেগেটিভ করলে কি হবে, যে রাম কলকাতায় যাচ্ছে না, অর্থাৎ রামা is not going to কলকাতা। যখন এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ করব তখন হবে রাম কি কলকাতায় যাচ্ছে, অর্থাৎ এই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে। ইজ রামা গোয়িং টু কলকাতা। এখন এই সেন্টেন্সটাকে যখন আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করতে যাব তখন সেন্টেন্সটা কি দাঁড়াবে, রাম কি কলকাতায় যাচ্ছে না, অর্থাৎ ইজ রামা নট গোয়িং টু কলকাতা। তবে এই বাক্যটা কিন্তু ভুল লেখা হলো। কিসের কারণে ভুল একটু খেয়াল করে দেখো, আমি এর আগের তিনটি সেন্টেন্সেই বলেছিলাম সেন্টেন্সের সাবজেক্ট যদি নাউন হয়ে থাকে ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে নটটা সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি প্রোনাউন হয়ে থাকে নটটাকে সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে। এখানে রাম, রাম একটা নাউন, অর্থাৎ নটটা এইখানে না ব্যবহার করে আমাকে ব্যবহার করতে হবে ঠিক রামের আগে, অর্থাৎ ইজ নট রামা গোয়িং টু কলকাতা, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন এবং এই সেন্টেন্সটাকে সঠিক বলা হবে। থার্ড পারসন হয়ে গেল, এইবারে আমরা দেখব থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসন প্লুরাল কি চট করেই বলে ফেলো, থার্ড পারসন প্লুরাল হচ্ছে দে। সাপোজ দে আর রিডিং দা গীতা, অর্থাৎ গীতা নামক যে পবিত্র ধর্মগ্রন্থটি রয়েছে সেইটাই। দে আর রিডিং দা গীতা, তারা এখন গীতা পড়ছে। এখন এই সেন্টেন্সটাকে নেগেটিভ করলে হবে তারা এখন গীতা পড়ছে না, অর্থাৎ দে আর নট রিডিং দা গীতা। এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করলে হবে তারা কি গীতা পড়ছে, অর্থাৎ এই যে আর আছে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে। আর দে রিডিং দা গীতা। এখন এই সেন্টেন্সটাকে যদি ফার্দার আমি ইন্টারোগেটিভ নেগেটিভ করি তারা কি গীতা পড়ছে না, তাহলে তার আনসারটা হয়ে যাবে আর দে নট। খেয়াল করে দেখো এই ক্ষেত্রে রামটা ছিল সাবজেক্ট, তাই রাম নামক নাউনের আগেই আমরা নটটাকে ব্যবহার করেছি। এই ক্ষেত্রে দেটা সাবজেক্ট যেটা বেসিক্যালি একটা প্রোনাউন, তাই নটটাকে আবার পরে ব্যবহার করলাম। আর দে নট রিডিং দা গীতা। আশা করি তোমরা এই সমস্ত ট্রান্সলেশন গুলো বুঝতে পারলে। এবং এই প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি, আমরা এই যে আর এবং নট, এই যে ইজ এবং নট, এগুলোকে যখন বিচ্ছিন্নভাবে অর্থাৎ আলাদা আলাদা করে লিখব তখনই কিন্তু ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট নাউন না প্রোনাউন সেই বিষয়টাকে গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে। কিন্তু যদি আমরা এই রকম বিচ্ছিন্নভাবে না লিখে যেগুলোকে কন্ট্রাক্টেড ফর্ম বলা হয় অর্থাৎ একসঙ্গে, যেমন ইজ নট, ইজ নটটাকে আমরা ইজিন, যদি ইজিন ব্যবহার করে থাকি তাহলেই কিন্তু সাবজেক্টটা নাউনই হোক বা প্রোনাউনই হোক সর্বদাই এই কন্ট্রাক্টেড ফর্ম কিন্তু সাবজেক্টের আগেই ব্যবহার করা হবে। এইবার আমরা দেখব খুব পরিচিত বহুল প্রচলিত কয়েকটা ভুল ট্রান্সলেশন এবং তাদের সঠিকটাই বা কি হতে পারে সে সম্পর্কেও জেনে নেব। দেখুন, আমি একটি পাখি দেখছি,
এখন দেখছি মানে কাজটা বর্তমানেই চলছে, তাহলে ডেফিনেটলি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে টেন্সের গঠন ছিল সাবজেক্ট অ্যাম ইজ আর, ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে আমি ইংরেজি তো আই, এখানে অ্যাম, আই অ্যাম সিং আ বার, কিন্তু এই বাক্যটা সম্পূর্ণরূপে একটা ভুল বাক্য। সে বিষয়টি চিন্তা করছে, এখানে যদি বলা যায় হি ইজ থিঙ্কিং ওভার দ্য ম্যাটার, অথবা ধরে নাও রতন বিষয়টি বুঝতে পারছে, রতন ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য ফ্যাক্ট। এই সমস্ত বাক্যগুলোকে আমরা ভুল বাক্য বলেই চিনব। এখন এই সমস্ত বাক্যগুলোকে আমরা কিন্তু প্রচুর বইয়ে দেখতে পাই এবং আমরা বিভিন্ন জায়গাতে নানান সময় শুনেছি, তবুও মনে রাখা দরকার এই সমস্ত বাক্যগুলোই ভুল বাক্য ছিল। কেন ভুল ছিল তার তো একটা কারণ থাকতে হবে। দেখো কিছু কিছু ভার্ব আছে যেগুলোকে আমরা বলে থাকি ভার্ব অফ স্টেট। সেই স্টেট ভার্বগুলো কার কার সঙ্গে রিলেটেড? আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যে সমস্ত কাজকর্মগুলো করা হয়ে থাকে। যেমন ধরো কানের দ্বারা আমরা কি করছি? হিয়ার করছি। চোখের দ্বারা আমরা সি করছি। নাকের দ্বারা আমরা স্মেল করছি। টাঙের দ্বারা আমরা টেস্ট করছি। স্কিনের দ্বারা আমরা ফিল করছি। এবং আরো একটা ইন্দ্রিয় আছে যেটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, না সরি হ্যাঁ জ্ঞানেন্দ্রিয়, আমাদের মন। সেই মনের দ্বারাই আমরা কিন্তু বিভিন্ন রকম পারসেপশন গুলো ফর্ম করে থাকি। যেমন কাউকে হেট করা, কাউকে লাভ করা, কোনো কিছু আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু থিঙ্ক করা, এই সমস্ত কাজগুলোর অধিকাংশ ক্ষেত্রে, আবারও বলছি অধিকাংশ ক্ষেত্রে, আমরা গতানুগতিক যে অর্থে ব্যবহার করে থাকি। যেমন দেখো সির অনেক অর্থ হতে পারে। যেমন সি মানে কোনো ক্ষেত্রে হচ্ছে দেখা, আবার এই ডাক্তারের কাছে সি বলতে গেলে কিন্তু দেখা না, এই ডাক্তারের কাছে সি বলতে গেলে পর্যবেক্ষণ করা। যেমন দেখো থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করা। আবার এই যে THIN কে থিঙ্কের অন্যান্য ক্ষেত্রে কিন্তু এর অর্থের তারতম্য ঘটে। যখন অর্থের তারতম্য ঘটলো সেটা একটা বিশেষ ক্ষেত্র, কিন্তু স্বাভাবিক অর্থে থিঙ্ক মানে চিন্তা করা, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, এই যে যে কাজগুলো আমাদের ইন্দ্রিয়ের দ্বারা সম্পাদিত হয় তাদের কোনো প্রোগ্রেসিভ ফর্ম নেই। প্রোগ্রেসিভ ফর্মের অর্থ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম, অর্থাৎ রুট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করা যে রূপটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে থাকি, সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রোগ্রেসিভ ফর্ম হতেই পারে না। বোর্ডে দেখো বেশ কতগুলো ভার্ব লেখা রয়েছে, যে ভার্বগুলোকে তোমরা কখনোই আইএনজি যুক্ত করে ব্যবহার করতে পারবেই না, এবং এই সমস্ত বাক্যগুলো সব সিম্পল প্রেজেন্ট টেন্সেই লেখা। এখন এই যে ভার্বগুলো আছে সি, হিয়ার, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, সিম, লাভ, হেট, ফিল, টেস্ট, স্মেল, আরো অনেকগুলোই রয়েছে। সেই সমস্ত ভার্বের লিস্ট তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। এই কোনো ভার্বের সঙ্গে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যোগটা করতেই পারবো না। তাহলে আমি একটি পাখি দেখছি, এই বাক্যটাকে ইংরেজিতে আই অ্যাম সিং আ বার্ড এর পরিবর্তে লিখতে হবে আই see a bird, অথবা সে বিষয়টি চিন্তা করছে he is thinking over the matter এর পরিবর্তে লিখতে হবে he thinks over the matter। অথবা ধরো রতন বিষয়টি বুঝতে পারছে, এক্ষেত্রেও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ইউজ করা যাবে না, আমাকে ইউজ করতে হবে রতন understand the fact। যে সমস্ত ভার্বগুলো পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা সংঘটিত হয়, যেগুলো আমাদের মনের দ্বারা করা হয়, এই কোনো ভার্বের সঙ্গে অধিকাংশ ক্ষেত্রেই আমরা আইএনজি যুক্ত করতে পারি না। আশা করি তথ্যগুলো ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে